মুখ্যমন্ত্রী তো একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, উনি রাস্তার হেলে কমরেড বা ওরকম ধরনের কিছু নন আর কি। অতএব তিনি যে কথা বলবেন আশা করা যেতে পারে যে তার মধ্যে একটা গুরুত্ব থাকবে। তিনি যথাযথ ভাবনা চিন্তা করে এই কথাগুলো বলবেন এবং পেছনে একটা তথ্যের এতে অ্যাসিওরেন্স থাকবে যে কিছু তথ্যের ওপর ভিত্তি করে এই কথাটা বলেছেন, এই রকম একটা আশ্বস্ত, এইরকমভাবে উনি সকলকে আশ্বস্ত করবেন। হাজার হাজার লোক মারা গিয়েছে, কি করে জানলেন উনি হাজার হাজার লোক মারা গিয়েছে? ওই রাজ্যটায় অর্থাৎ ইউপিতে, ওখানে কি ওর কোনো অস্তিত্ব আছে বা ওর দলের কোনো অস্তিত্ব আছে? মাঝে মাঝে একাধটা প্রার্থী দাঁড় করিয়েছেন নির্বাচনে, প্রত্যেকটার জামানত বাজেয়াপ্ত হয়েছে, বেশিরভাগের তো 100 পর্যন্ত ভোট পৌঁছতে পারেনি। উনি জানলেন কি করে যে এরকম ধরনের হয়েছে? এগুলো হচ্ছে চরম দায়িত্বহীনতার পরিচয়। এই রকম মানে কোনো মুখ্যমন্ত্রী যে এরকম কথা বলতে পারে আমরা ভাবতে পারি না। মানে কোনো দায়িত্বশীল মুখ্যমন্ত্রী যে কোনো কথা, উনি তো মুখ্যমন্ত্রী হিসেবে এটা কথাটা একটা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন, উনি তো জনসভায় বলছেন না। জনসভায় বললেও তার যথেষ্ট গুরুত্ব ছিল, আর এটা তো অন্য গুরুত্ব। উনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন। কি করে এরকম নোংরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন একটা মুখ্যমন্ত্রী, আমার তো মাথায় আসছে না। কিন্তু মমতা ব্যানার্জি বলেই করতে পারেন। ওর বোঝা উচিত যেটা এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং লেখেন নয়। হ্যাঁ, এটা একটা মুখ্যমন্ত্রীর কাজ যে যিনি যখন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন তখন তার দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। যেখানে শুভেন্দু অধিকারীকে দেখা গেছে যে তিনি বিরোধী দলনেতা হিসেবে বারবার কিন্তু মুখ্যমন্ত্রীকে মানে কটাক্ষ করে তার উদ্দেশ্যে বলেছেন যে আমাদের রাজ্যে যে ঘটনা চলছে, যে দুর্গাপুজো থেকে শুরু হয়েছে মূর্তি ভাঙা, সরস্বতী পুজোর সময় পুলিশি প্রহরায় পুজো করা, এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যে রাজ্যে ঘটে যাচ্ছে তা নিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি আক্রমণ করেছেন। এবং তার পাল্টা জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। এত সংগ্রাম করার পরেও আমাকে এই জীবনে এসে শুনতে হবে যে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে নাকি আমার সম্পর্ক আছে। একই সঙ্গে তিনি বলছেন যদি জঙ্গি যোগ প্রমাণ করতে পারেন তাহলে একদিনের মধ্যে নাকি তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে চলে যাবেন। কি বলবেন? জঙ্গি যোগ তো একটা মুখ্যমন্ত্রীর সরাসরি প্রমাণ করা যায় না, কারণ মুখ্যমন্ত্রী, এমনকি তিনি যদি মমতার মতো মুখ্যমন্ত্রীও হন, তিনি সরাসরি গিয়ে জঙ্গিদের সাথে কথা বলবেন আর তার সামনে ক্যামেরা থাকবে, এটা আন্দাজ করা মুশকিল। কিন্তু পরোক্ষ যোগাযোগ বা যোগাযোগটা পরোক্ষভাবে প্রমাণ করা যায়। যেমন যে সীমান্ত বরাবর বিএসএফ কিছুদিন ধরে বেড়া দেবার কাজ করছে বা বেড়া দেবার চেষ্টা করছে, এবং অন্য পারে বিজিবি এবং তার ওই সমস্ত কিছু জঙ্গি গ্রামবাসী তারা নানাভাবে এই বেড়া দেওয়াতে বাধা দিচ্ছে। সেটাতে মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের বলেছেন, মানে আমাদের দিকের গ্রামবাসীদের বলেছেন যে বিএসএফের এই সমস্ত কাজে আপনারা ভিড়বেন না, আপনারা বিএসএফকে কোনো রকম সাহায্য দিতে যাবেন না। বিএসএফকে কেন সাহায্য দেবেন না আমাদের গ্রামবাসীরা? এর আগে যে গ্রামবাসীরা সাহায্য করেছেন এবং ওই পাশের বিজিবি এবং বাংলাদেশের নাগরিকদের যে তারা প্রতিহত করবার চেষ্টা করেছেন, সেটা তো বিএসএফের কথায় নয়, সেটা তো স্বতঃপ্রণোদিত হয়ে তারা করেছেন। তাহলে মুখ্যমন্ত্রী কেন তাদের এটা বারণ করছেন? বারণ করছেন একটি কারণে, যে মুখ্যমন্ত্রী চান না যে ওখানে বেড়া হোক, সীমান্ত বরাবর বেড়া হোক। কেন মুখ্যমন্ত্রী চান না? সীমান্ত বরাবর বেড়া তো হচ্ছে চোরাচালানোর অনুপ্রবেশ বন্ধ করবার জন্য, সেটা কি মুখ্যমন্ত্রী চান না? কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে বাধা দিয়েছেন বা গ্রামবাসীদের বলেছেন ওখানে না যেতে, তার থেকে তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী চান ওটা ফাঁকা থাকুক, ওখান দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান অব্যাহত থাকুক। মুখ্যমন্ত্রী একই সঙ্গে স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন যে বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই, সন্ত্রাসকারী দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না, এমন কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেখানে দাঁড়িয়ে, বিধানসভায় দাঁড়িয়ে। এবং ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই কথাও বলেছেন যে যোগ না থাকলেও টেররিস্টদের সঙ্গে সম্পর্ক আছে বলছেন, এর থেকে তো আমার মৃত্যু হওয়া ভালো। নিজের মৃত্যু কামনা নিজেই করছেন না, নিজের মৃত্যু কামনা করছেন কি উন্নত জীবন কামনা করছেন তা দিয়ে আমাদের কোনো দরকার নেই।
মুখ্যমন্ত্রী ভালো থাকুন, আমরা তাই চাই। কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলা, এইটা আমরা কখনোই চাই না। এবং সেটা যদি উনি বলবেন বলে ঠিক করেন, তাহলে আমরা বলবো যে উনি মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিন। আমি কতগুলো সরল কথা বলছি। উনি যে বলছেন যে উনি জঙ্গিদের সঙ্গে ওর কোনো যোগ নেই, তাহলে কেন উনি ওই বেড়া দিতে বাধা দিয়েছিলেন? উনি কেন অন্য নানা রকমভাবে বিএসএফ বা কেন্দ্রীয় যে সমস্ত এজেন্সি আছে তাদের কাজে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছিলেন? বিএসএফ যখন জমি চেয়েছিল নিজেদের কাজের জন্য, কেন উনি জমি দিতে টাল বাহানা করেছিলেন? এইসব প্রশ্ন উঠবে। অতএব কিছু আছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এছাড়া বিভিন্ন সময় দেখা গেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ঢুকেছে তাদেরকে তৃণমূলের নেতারা সবাই উৎসাহ দিচ্ছে, ভাই তোমরা তাড়াতাড়ি ভোটার কার্ড করিয়ে নাও, আমরা করিয়ে দেবো। এক মহিলা নেতা, আমি নামটা ভুলে গেছি, কিন্তু তিনি উৎসাহ দিচ্ছেন যে তোমরা যারা বাংলাদেশ থেকে এসছো তারা এসে তাড়াতাড়ি ভোটার কার্ড করিয়ে নাও, আমরা ব্যবস্থা করিয়ে দেবো। এগুলো যে মুখ্যমন্ত্রী জানেন না তা তো নয়, উনি তো সবই জানেন। ওর হাতে, উনি তো পুলিশ মন্ত্রীও বটে। তা সত্ত্বেও যে এই সমস্ত কাজগুলো করছেন, এটাতে তো একটু সন্দেহের কাঁটা ওর দিকে নড়ছে। এরকম কথা বলা একেবারেই অন্যায় হবে না। যখন বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গ উঠে এসেছে, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমাকে সিঙ্গুরে ঢুকতে দেয়নি, সেখান থেকে আমি ফিরে এসেছিলাম বিধানসভায় এবং তখন বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে দেখা করতে আসছিলাম। আমি বিধানসভার কোনো আসবাব ভাঙচুর করিনি, সেই সময় আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল, আমাকে প্রমাণ দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, তিনি দলনেত্রী, দলের সুপ্রিমো হওয়ার পরেও তিনি নিজের ঘাট থেকে সমস্ত দায়ভার ঝেড়ে ফেলে দলের দিকে ঠেলে দিচ্ছেন। এটা থেকে একটা জিনিসই প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী ভড়কে গেছেন এবং মুখ্যমন্ত্রী বুঝেছেন যে ওর দিকে সন্দেহের কাঁটা, একটুখানি আগে যেরকম বলছিলাম, ওর দিকে সন্দেহের কাঁটা ঘুরে দেখাচ্ছে। উনি যদি আসবাব নষ্ট না করে থাকেন, ওর দলের লোক যদি করে থাকে, তাহলে একটা কোনো ভিডিও বা এরকম ধরনের জিনিস কিছু দেখাতে পারবেন যেটাতে উনি দলের লোকেদের বলছেন ওরে তোরা ভাঙচুর করিস না, এটা করিস না, এটা কাজটা ঠিক না, এরকম করিস না, এরকম কিছু দেখাতে পারবেন না। উনি যদি দলের সুপ্রিমো হন, তাহলে তো দলের কুকীর্তির দায়িত্বটা ওকে নিতে হবে। কারণ আমরা জানি যে তৃণমূল তো কোনো গণতান্ত্রিক দল নয়। তৃণমূলের প্রথম কথা এবং শেষ কথা সবই মুখ্যমন্ত্রী। উনি সেটা ঘোষণাও করে দিয়েছেন। অভিষেকের সাথে যখনই ওর গণ্ডগোল হয় তখনই উনি এই ঘোষণা করে দেন যে দলের প্রথম কথা শেষ কথা সবই আমি বলবো। তো সেই পরিপ্রেক্ষিতে ওর দলের লোক যদি বিধানসভার আসবাব ভেঙে থাকে, তাহলে তার দায়িত্বকে নিতে হবে। এরপরে যে কোনো জায়গায় রেলওয়ে অ্যাক্সিডেন্ট হলে রেলওয়ে মন্ত্রী বলবেন যে আমি কি জানি, ও তো রেলে যারা কাজ করে তারা করেছে, আমার কিছু বলবার নেই, আমি তো আর নিজে গিয়ে দুর্ঘটনা ঘটাইনি, এইরকম যুক্তি। হ্যাঁ, এবং বিরোধীরা যখন বারবার স্পিকারের দিকে কাগজ ছিঁড়ে যে স্পিকারের মুখের ওপর ছুঁড়ে মারার কথা বারবার তুলেছেন, তাতে মুখ্যমন্ত্রী তাতে জবাবি ভাষণে তিনি বলেছেন যে অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে কাগজ তখন ছিঁড়েছিলাম কেন, আমি তখন একা ছিলাম সংসদে, আমাকে কোনো কিছু বলতে দেওয়া হতো না, বিজেপি সিপিএম কংগ্রেস একসঙ্গে আমাকে বলতে দেয়নি, 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথাও বলতে দেয়নি, এরা তো রোজ বলে। এবং 7 দিন পর নোটিশ দেওয়ার পরেও যখন তাকে একটা কথাও বলতে দেওয়া হয়নি, তখন তিনি তার প্রত্যুত্তরে বিরক্ত হয়ে স্পিকারের মুখের ওপর কাগজের তারা ছুঁড়ে ফেললেন। এরা কি করলেন? এরা যারা ছুঁড়েছেন তারা কি করলেন? তাদের তো স্পিকার বারণ করেছিলেন। স্পিকার নিজের বুদ্ধি বিবেচনায় যা করেছেন সেটা উচিত কি অনুচিত সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু স্পিকার বারণ করেছেন বলেই তো ওরা, শুভেন্দু অধিকারী এবং অন্যান্যরা, তারা বিধানসভার ওয়েলে নেমে কাগজ ছিঁড়েছেন এবং সেই ছেঁড়া কাগজ ছুঁড়েছেন। অতএব তারা করলে সেটা অন্যায়, আর মুখ্যমন্ত্রী করলে সেটা ন্যায়। কারণ মুখ্যমন্ত্রী একা ছিলেন, মুখ্যমন্ত্রী সেখানে সংসদে একা ছিলেন, সেই জন্য তার 7 খুন মাপ। এই যুক্তি অন্তত আমি মেনে নিতে রাজি নই।
বিরোধী দলনেতার নাম না করে তিনি বলছেন যে কবে থেকে তিনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন, নাম না করেই তাকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমকি দিয়েছেন যে সংখ্যালঘুরা যদি পথে নামে তাহলে বাইরে বেরোতে পারবেন তো। হিন্দু ধর্মের নেতা হওয়ার দরকার নেই। একটা জায়গায় পশ্চিমবঙ্গের মতন একটা হিন্দু প্রধান রাজ্যে, বিশেষ করে যেই রাজ্য শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্টি করেছিলেন বাঙালি হিন্দুদের থাকার জন্য, গোটা এটা একটু ইতিহাসে যেতে হবে। যখন 1947 সালে কংগ্রেস দেশভাগ মেনে নিল, তখন শ্যামাপ্রসাদ বলেছিলেন যে যদি দেশভাগ মেনে নিতে হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে, কারণ যে সেই সময় 45% মতন হিন্দু ছিল বাংলায়, এই 45% হিন্দু জিম্মি হয়ে মুসলমানের শাসনে থাকবে না, অতএব তাদের জন্য একটা আলাদা প্রদেশ সৃষ্টি করতে হবে এবং সেটা ভারতের সাথে মিশিয়ে দিতে হবে। এতে জিন্নার মহাঘোষা হয়েছিল, জিন্না লিয়াকত আলী এরা সব বিশাল চেঁচামেচি করেছিল, কিন্তু শ্যামাপ্রসাদ পিছু হটেননি। সৌভাগ্যক্রমে শ্যামাপ্রসাদ সে সময় কংগ্রেসকে সঙ্গে পেয়েছিলেন এবং তার ফলে এই পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে। এই বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে যে পশ্চিমবঙ্গ সৃষ্টি, সেই পশ্চিমবঙ্গে একটা রত তৃণমূলের ফোড়ে সে সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে। এর চেয়ে নোংরা কাজ, এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে? সেটার প্রতিবাদ করলে প্রশ্ন উঠবে যে আপনি কবে হিন্দু ধর্মের প্রতিনিধি হলেন? যে কোনো হিন্দু এর প্রতিবাদ করতে পারে, একটা সাধারণ কর্মীও এখানে ওখানে দাঁড়িয়ে যদি থাকতো সেও প্রতিবাদ করতে পারত। এবং পরে যখন সেই লোকটা, তার নাম ভুলে গেছি, যে ফোড়েটা যে সরস্বতী পুজো বন্ধ করবার চেষ্টা করেছিল, সেই যখন দেখলো বেগতিক, তখন সে এসে হাউমাউ করে বললো না না কে বলেছি আমি এরকম করেছি, আমি তো সরস্বতী পুজো উপোস করি, উপোস করে অঞ্জলি দিই, মানে ন্যাকামির হদ্দ আর কি। যেমনি মুখ্যমন্ত্রী তেমনি তার ফোড়েরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাবি করেছেন যে আমরা আছি বলেই রাজ্যটা এখনো শান্ত। তার কথায় আভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই নিরাপত্তার জন্যই বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর দাবি এহেন রাজ্যকে উস্কানি দিয়ে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সরকার ছিল বলেই সেটা সম্ভব হয়নি। তৃণমূল কংগ্রেসের সরকার আছে বলে রাজ্যটা দুর্নীতিতে ডুবে আছে। এই রাজ্যের প্রধান মানে পশ্চিমবঙ্গের একটা সঙ্গে যদি যে কোনো একটা শব্দ দিয়ে পশ্চিমবঙ্গের চেহারা বোঝাতে হয় তাহলে বলতে হবে দুর্নীতি। এই দুর্নীতির সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলার ব্যবস্থাও আছে, আইন শৃঙ্খলার অব্যবস্থাও আছে। এই পশ্চিমবঙ্গে কোনো রকম একটা শিল্প তৈরি করতে গেলে বা কোনো রকম অনুষ্ঠান করতে গেলে সঙ্গে সঙ্গে ওই সিপিএমে এই তৃণমূলের ফোড়েরা সেখানে ঝাঁপিয়ে পড়বে এবং ঝাঁপিয়ে পড়ে তোলা চাইবে। এই প্রথম হচ্ছে দুর্নীতি, দ্বিতীয় হচ্ছে তোলাবাজি। এই তোলাবাজিটা আছে, কিন্তু এটাকে মুখ্যমন্ত্রী বলছেন তোলাবাজি আছে তো কী হয়েছে, তো মানে প্রকারান্তরে বলছেন নাকি তোলাবাজি আছে তো কী হয়েছে, তোলা মিটিয়ে দিলেই হয় আর কি, তাহলেই শান্তি বজায় থাকবে। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর মানসিকতা। এবং তার বক্তব্য যে মানে যে বিজেপি যে বিধায়করা আছেন তারা নাকি একটি নির্দিষ্ট ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, রাজ্যের শাসক দলকে তা করতে হয় না, তারা সমস্ত ধর্মকে নিয়ে চলতে পারে। আরে মরে যাই মুখ্যমন্ত্রী, যে মানে যখন বিপদে পড়েন, যখন ভড়কে যান, তখন মুখ্যমন্ত্রী কিছু আর বলতে বাকি থাকেন না, যা খুশি তাই বলেন। একটি নির্দিষ্ট ধর্মকে নিয়ে মুখ্যমন্ত্রী চলেন না। কি নোংরা তোষণ করছেন মুখ্যমন্ত্রী সেটা কি বুঝিয়ে বলতে হবে? এই যে ওবিসি এ আর ওবিসি বি এই তালিকা বানানোতে কত বড় একটা চোরামি করেছেন, কত বড় সুবিধে এদের পাইয়ে দিয়েছেন, মুসলমানদের পাইয়ে দিয়েছেন এবং হিন্দুদের বঞ্চিত করেছেন, সেটা কি বুঝিয়ে বলতে হবে? এই মুখ্যমন্ত্রী ইমাম আর মুয়াজ্জিমদের ভাতা দিচ্ছেন সরকারি থেকে, সরকারি তহবিল থেকে। এমন একটা রাষ্ট্রে যেটা আমরা ঘোষিত ধর্মনিরপেক্ষ বলে জানি, সেখানে ইমাম আর মুয়াজ্জিমদের ভাতা দিচ্ছেন, কিন্তু কোনো পুরোহিতকেও ভাতা দিচ্ছেন না, কোনো খ্রিশ্চান প্রিস্টকেও ভাতা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ উনি চান যে মুসলমান ভোটটা পাকাপাকি ওর কাছে আসুক।
সেই জন্য মুসলমান ভোটের জন্য উনি মরে যেতে রাজি আছেন। উনি তো মাঝে মাঝেই বলেছেন আমি মরে যেতে রাজি আছি। কিসের জন্য মরে যেতে রাজি আছে সেটা বলেন না, সেটা হলো মুসলমান ভোটের জন্য। এই মুসলমান ভোটের জন্য উনি যা করবার করছেন। এবং বিরোধী দলনেতা যে জঙ্গি যোগের কথা বলেছেন মুখ্যমন্ত্রীর বিষয়ে, তার উত্তরে, তার জবাবি উত্তরে মুখ্যমন্ত্রী বলছেন যে জঙ্গি সরকার কটাক্ষ যে তিনি শুভেন্দু অধিকারী করেছেন তাতে বলছেন যে প্রমাণ দিন, তা না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। প্রমাণ দিতে হবে। মুখ্যমন্ত্রীর রাজত্বে যে সেই 2014 সালে যে বর্ধমানে সেই সাংঘাতিক হয়েছিল, বোমা বিস্ফোরণ হয়েছিল, বর্ধমান কাণ্ড হয়েছিল, সেটা পরে আরও প্রমাণ দিতে হবে। এবং সেই কাণ্ড হওয়ার পরে ওখানে এসপি এসে ইচ্ছে করে তার প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য সেই সমস্ত বিস্ফোরক যেগুলো পাওয়া গেছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছিল। এরপরেও প্রমাণ দিতে হবে। এই রাজ্যে যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, কত কচি প্রাণ এতে বেঘরে চলে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা বোমাকে বল ভেবে খেলছে, সেটার মুখ্যমন্ত্রীর নজরে আসে না, কারণ মুখ্যমন্ত্রীর দল ক্ষমতায় আছে। তারপরেও প্রমাণ দিতে হবে, আর তা না হলে হাঁটু গেড়ে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী খুব ভালো হাসান। রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এবার বাংলার জন্য আলাদা পতাকার দাবি উঠলো এবং দাবি তুলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জন ব্যাপারী কিছু নয়, এগুলো ফোড়ে, এগুলো অপদার্থ, এগুলো পেট টেপা পুতুল, এসব করেছেন মমতা। এবং মমতা একসময় ওর প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ ছিল, কালক্রমে বুঝেছেন যে ওর এই জন্মে অন্তত প্রধানমন্ত্রী হওয়া হবে না। তখন একটা মনের মধ্যে সুপ্ত ইচ্ছা, যদি রাজ্যটাকে ভারত থেকে বার করে আনা যায়, করে সেটাকে বাংলাদেশের সাথে মিশিয়ে দেওয়া যায় বা আলাদা করে রাখা যায়, এই সব উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নানা রকম প্যাঁচ খেলতে আরম্ভ করেছেন। রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে উনি তো বোধহয় পয়লা বৈশাখ বলেছেন। পয়লা বৈশাখের সাথে রাজ্যের দিবস হিসেবে, পয়লা বৈশাখের সাথে রাজ্যের দিবসের কি সম্পর্ক আছে? রাজ্যের দিবস হওয়া উচিত 20শে জুন, যেদিন অবিভক্ত বাংলার বিধান পরিষদে তখন বোধহয় আইনসভা বলতো, সেই আইনসভাতে যখন প্রথম প্রস্তাব নেওয়া হলো বা প্রস্তাবটা অনুমোদিত হলো যে বাংলা দুভাগ হবে, পশ্চিমবাংলা এবং পূর্ববাংলা, পূর্ববাংলা পাকিস্তানে যাবে, পশ্চিমবাংলা ভারতের অংশ হবে, এইটাকেই তো পশ্চিমবঙ্গের জন্মদিবস বলে বলা উচিত। অন্য কি সমস্ত কথা বলছেন? পয়লা বৈশাখ কোথা থেকে এলো এর মধ্যে? এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘুরিয়ে ফিরিয়ে কায়দা করে একটু খেলে দিয়ে মুসলমান তোষণের